আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। অভিষেকের বিদেশ যাত্রার মামলার শুনানি শেষ, এলো সুপ্রিম নির্দেশ। কি জানালো শীর্ষ আদালত? 215 জন কর্মীর বেতন আটকে কাতর আরজি তৃণমূলের, পাল্টা সওয়াল কেন্দ্রের। কি বলল সুপ্রিম কোর্ট? পুলিশেরই নিরাপত্তা চাই, জারি অ্যালার্ট। কি হচ্ছে বাংলাদেশে? মাঝরাতে গাড়ি থামিয়ে পালানোর ছক, পুলিশের রাইফেল কেড়ে হামলা, এনকাউন্টারে নিহত ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার। আগামী কয়েকদিন চলবে ঝেঁপে বৃষ্টি, ভাসবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কি কি করলে টাকা পাবেন আপনি? 60 বছর ধরে আছি, যুক্তি মানল না হাইকোর্ট, রেলের উচ্ছেদে সবুজ সংকেত। ঠেলা চালালেই এখন 4 চাকার গাড়ি, ভুতুরে তথ্যে রেশন বন্ধ পুরুলিয়ার 2 ভাইয়ের। সব মহিলারা পাবেন না পিঙ্ক কার্ড, পাওয়ার যোগ্য কারা? নিয়ম জানুন। টানা বর্ষণে কেরলে মৃত্যু বেড়ে 15, এখনো নিখোঁজ 7। 3.5 মিটার উঁচু ঢেউ আছড়ে পড়বে উপকূলে, চলবে দুর্যোগ। ভৎসনা, অপবাদ, ধমক চমক চন্দনার। আশাকর্মীর মৃত্যুতে কাঠগড়ায় বিজেপি বিধায়ক, হাসপাতালে উত্তেজনা। মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে 2 হেলিকপ্টার, আগুন গ্রাসে শেষ প্রাণ। বাকিপুরে বিজেপি প্রার্থীর থেকে 8000 ভোটে এগিয়ে প্রশান্ত কিশোর, বিহারে খাতা খুলবে পিকের দল। রাজনীতিমুক্ত পাবলিক সার্ভিস কমিশন, দুদে আমলাকে চেয়ারম্যান নিয়োগ নবান্নের। আরও একা হয়ে যাচ্ছেন মমতা, কালীঘাট তৃণমূল থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন। কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা। অ্যাকাউন্টে ঢোকে নেই বার্ধক্য, বিধবা ভাতার 1500 টাকা, না পেলে এভাবে দেখে নিন স্ট্যাটাস। এবার এই রাশিতে শনির জ্যাকপট, প্রিয় জন্ম তারিখে টাকা, খ্যাতি, বিদেশ যাত্রার বড় সম্ভাবনা। স্বস্তি পেলেন না মমতা, ফ্রিজ অ্যাকাউন্টে টাকা তোলার আবেদনে ইডির মতামত চাইল সুপ্রিম কোর্ট। কাপ সিরাপ উদ্ধারের তল্লাশিতে গিয়ে পুলিশ যা পেল, চোখ কপালে। এসআইআর এর নাম বাদ, 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে আবেদন নিষ্পত্তির অনুরোধ হাইকোর্টের। কোন মামলায়? বাড়িতে বোমা বন্দুক ছড়াছড়ি, ক্যানিংয়ে গ্রেপ্তার তৃণমূল বুথ সভাপতি। মর্মান্তিক, গাজায় ইসরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রূণ। আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তে গতি, ঘটনাস্থল ঘুরে দেখল সিবিআই এর বিশেষ দল। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়িয়ে নেপালকে ফের হিন্দু রাষ্ট্র করার দাবি জোরালো, ঘেরাও সাংসদ। সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হলো না, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কালীঘাটে তৃণমূলের ভারে মা ভবানী। বাকিপুরে পিকের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন নীতিশ কুমার, লালু প্রসাদ যাদবও। কত ভোট পেলেন তারা, শুনলে চমকে উঠবেন। পড়ুয়াদের বইমুখী করতে রাজ্য সরকারের বড় পদক্ষেপ, সব স্কুলে বাধ্যতামূলক লাইব্রেরি ও রিডিং কর্নার। ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহিষী নারী, শুরু হলো ক্লিনিক্যাল ট্রায়াল। পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের। সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তারা কেন? অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। চিকিৎসার জন্য 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মামলা শুনতে বলল সুপ্রিম কোর্ট। চিকিৎসার জন্য অভিষেক বিদেশে যেতে চাইছেন, তার আইনজীবী বললেন মেডিকেল পারপাসে তিনি যেতে চাইছেন এবং এর আগেও তিনি মাল্টিপল টাইমস বিদেশে গিয়েছেন। অনেকবার কোর্টের অনুমতি নিয়ে তিনি গিয়েছেন, সেক্ষেত্রে এবারও তাকে যেতে দেওয়া হোক, কারণ আর্জেন্ট রয়েছে তার মেডিকেল ট্রিটমেন্ট বলে আরজি অভিষেকের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা এটাই আপত্তি জানিয়েছেন। এই ম্যাটার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছে, আগস্ট মাসে শুনানি হবে। কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে যে তাকে গ্রেপ্তার করা যাবে না, সেক্ষেত্রে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার আর্জি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলাটি এখনও বিচারপতি সৌমিক ভট্টাচার্যর বেঞ্চে বিচারাধীন। কয়েকদিন আগেই এই মামলার শুনানিতে বিচারপতি সৌমিক ভট্টাচার্য বলেন, কোনো মেডিকেল ইস্যুয়ে রাজ্যে সমাধান হবে না এমন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকেএমে করানোর পরামর্শ দেয় আদালত। এরই মধ্যে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনে এদিন কলকাতা হাইকোর্টে ফেরত পাঠালো সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়া প্রয়োজন, তিনি এর আগে একাধিকবার বিদেশে গেছেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, হাইকোর্টে এই মামলার শুনানি চলছে, এই মাসেই এই মামলার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। হাইকোর্ট তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়ে তাকে সুরক্ষা দিয়েছে। পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আমরা তো বলেছি আয়ুষ্মান ভারত ব্যবস্থা করে দেব,
তার যদি টাকা পয়সার অভাব থাকে, সিস্টেমেরও অভাব নেই, ডায়মন্ড হারবার মডেলে তো ভালো সরকারি হাসপাতাল আছে, বেড শেয়ারও করতে হবে না, ওর জন্য গ্যারেন্টি দিচ্ছি একটা সিঙ্গেল বেড দেবো, ভালো ডাক্তার দেবো, কোনো 2 নম্বরই ওষুধও হবে না। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, শুনানির জন্য কোনো নির্দিষ্ট দিন ধার্য করেনি কলকাতা হাইকোর্ট, এটা জরুরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করাতে যাওয়া প্রয়োজন। সওয়াল জবাব শুনে সর্বোচ্চ আদালত জানায় 1 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে শুনতে হবে এই মামলা। কর্মীদের বেতন দেওয়া যাচ্ছে না, চালানো যাচ্ছে না নিত্যদিনের খরচও। অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলায় সওয়াল করতে গিয়ে এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা। যদিও তৃণমূলের এই দাবিকে খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালতে তাদের পাল্টা দাবি, তৃণমূলের হাতে যথেষ্ট টাকা রয়েছে। এদিন সুপ্রিম কোর্টে তৃণমূলের মামলাটি ওঠে। নিত্যদিনের খরচ চালানোর জন্য কিছু টাকা হাইকোর্ট নিযুক্ত প্রশাসককে দেওয়া যায় কিনা তা নিয়ে মতামত জানতে চাইল বিচারপতি MM সুন্দরেশের বেঞ্চ। তৃণমূলের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিবাল বলেন, আমাদের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, নিত্যদিনের খরচও চালানো সম্ভব হচ্ছে না। তৃণমূলের আর এক আইনজীবী মেনকা গুরুস্বামী বলেন, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ায় 215 জন কর্মীর বেতন বকেয়া রয়েছে। যদিও তৃণমূলের এই যুক্তি খারিজ করে দিয়েছে ASG SV রাজু বলেন, তৃণমূলের কাছে যথেষ্ট টাকা রয়েছে। যদিও তৃণমূলের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন কোনো নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। আগামী মঙ্গলবার ফের এই মামলায় দুপক্ষের মতামত শুনবে শীর্ষ আদালত। তবে মূল মামলায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি MM সুন্দরেশ। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, দৈনন্দিন খরচ চালাতে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, কর্মীদের বেতন আটকে যায়, তদন্ত করার হলে করুন, কিন্তু বেতন বন্ধ করা, রোজকার খরচ বন্ধ করা অবিচার। পাল্টা কালীঘাট তৃণমূলকে খোঁচা দিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, 215 জন কর্মচারী তৃণমূলের, আইনজীবীর থেকে তালিকা চাইব। সবটাই জালিয়াতি করতে করতে এই তালিকায় আবার নাম ঢুকিয়ে দিয়েছে কি না কে জানে। অনেকে চাকরি গেছে, অনেকে CV পাঠিয়েছেন আমাকে। আশা করব সব পক্ষের বক্তব্যের মধ্যে আমাদের চেয়ারম্যান অরূপ রায়ের বক্তব্য শোনা হবে। 5ই আগস্ট আসছে, বাংলাদেশ জুড়ে হাই অ্যালার্ট। দেশ জুড়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে সম্ভাব্য জঙ্গি বা সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায়। দেশ জুড়ে সম্ভাব্য বোমা হামলার খবরের পরিপ্রেক্ষিতে পুলিশ সকল ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা রিপোর্টে এই হামলার ইনপুট পাওয়ার পরই অতি সতর্ক বাংলাদেশ পুলিশ। বিশেষ নজর দেওয়া হচ্ছে পুলিশি জিপ, ট্রাক ও বাসে। শনিবারই বাংলাদেশের অপারেশন কন্ট্রোল ব্রাঞ্চ অভ্যন্তরীণ অ্যালার্ট জারি করেছে। কোথা থেকে এই হুমকি এসেছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আর এই অ্যালার্ট জারি হয়েছে ঠিক 5ই আগস্টের আগে। বাংলাদেশের ছাত্র গণ আন্দোলনের জেরে আওয়ামী লীগের সরকার পতন ও শেখ হাসিনার দেশ ছাড়া 2 বছর পূর্তির দিন। পুলিশেরই ভয়। হাসিনা সরকারি পতনের 2 বছর পূর্তিতে গোয়েন্দা সংস্থাগুলি শঙ্কা প্রকাশ করেছে যে এই সময়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপরে হামলা হতে পারে। সেই কারণে দেশ জুড়ে পুলিশ ইউনিটগুলোকে অতিরিক্ত সতর্ক থাকতে এবং নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের পুলিশ জানিয়েছে, গোয়েন্দার মারফত তথ্য মিলেছে যা থেকে পুলিশকর্মী ও পুলিশ স্টেশন লক্ষ্য করে সম্ভাব্য হামলা হতে পারে। পুলিশের গাড়ি, সেনার ট্রাক, বাসে হামলা হতে পারে এমনটাই আশঙ্কা। এই কারণেই দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে যে পুলিশের গাড়ি তা সে চলন্ত অবস্থাতেই হোক বা পার্ক করা, সর্বক্ষণ নজর রাখতে, কোনো অবস্থাতেই যেন গাড়ি থেকে নজর সরানো না হয়। সাময়িকভাবে কোথাও দাঁড়ালে, যেমন রাস্তায় বা সিগন্যালে, সেই সময় যেন গাড়ির উপরে নজরদারি করা হয়। থানাগুলিতেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। জারি অ্যালার্ট, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করতে বাংলাদেশের সংবেদনশীল এলাকা, সরকারি প্রতিষ্ঠান, প্রধান সড়ক এবং জনবহুল স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ কর্তাদের কার্যকলাপের ওপর নজর রাখতে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণকেও কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ সম্পর্কে অবিলম্বে পুলিশকে জানাতে এবং গুজব উপেক্ষা করার জন্য অনুরোধ করা হয়েছে। সম্প্রতি ঢাকায় একাধিক জায়গায় বোমা উদ্ধার হয়েছে। মতিঝিল মেট্রো স্টেশনে একটি পরিত্যক্ত ছাতার নিচে রিমোট কন্ট্রোল এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করা হয়েছে। এরপরই আরও 2টি মেট্রো স্টেশনে এই ধরনের ব্যাগ উদ্ধার হতেই আতঙ্ক ছড়ায়। এখন পর্যন্ত কত বোমা পাওয়া গিয়েছে? 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশে অন্তত 103টি সক্রিয় বোমা ও IED উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বড় উদ্ধার অভিযান হয়েছিল 2রা ফেব্রুয়ারি। শরীয়তপুর জেলায় যৌথ বাহিনী 95টি বোমা উদ্ধার করে। এরপর 8ই মার্চ ঢাকায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রবেশদ্বারের কাছে 6টি বোমা পাওয়া যায়। ঝাড়খণ্ডে পুলিশের গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করতেই এনকাউন্টারে প্রাণ গেল রাজ্যের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার সুজিত সিনহার। রবিবার গভীর রাতে জামতারা সীমান্ত সংলগ্ন এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, এক নিরাপত্তা রক্ষীর রাইফেল ছিনিয়ে হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ বাহিনী, আর তাতেই ঘটনাস্থলে খতম হয় ওই বাহুবলী। ঠিক কি ঘটেছিল মাঝরাতে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, এতদিন সাহেবগঞ্জ বিভাগীয় কারাগারে বন্দী ছিল সুজিত। সম্প্রতি তাকে ধানবাদ কারাগারে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো রবিবার মাঝরাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে ধানবাদের উদ্দেশ্যে রওনা হয় পুলিশের একটি দল। পথেই জামতারা সীমান্তের কাছাকাছি এলাকায় সুজিত শৌচকর্ম করবে বলে গাড়ি থামানোর অনুরোধ জানায়। গাড়ি থামা মাত্রই সে অতর্কিতে
এক নিরাপত্তারক্ষীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেয় এবং পুলিশ কর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। এনকাউন্টার ও মৃত্যু। হঠাৎ এই মামলায় পুলিশ কর্মীরা কিছুক্ষণের জন্য হতচকিত হয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আত্মরক্ষা এবং বন্দীকে পালানো থেকে আটকাতে পাল্টা গুলি চালায় পুলিশ। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সুজিত। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কে এই গ্যাংস্টার সুজিত সিনহা? ঝাড়খণ্ডের অপরাধ জগতে সুজিত সিনহা ছিল এক আতঙ্কের নাম। জোড়া খুনের মামলায় ইতিমধ্যে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এছাড়া তোলাবাজি, অপহরণ ও একাধিক হত্যাকাণ্ডের মামলার ঝুল ছিল তার মাথার উপর। জেল থেকে গ্যাং পরিচালনা। এর আগে মেদিনীনগর কেন্দ্রীয় সংশোধনাগারে থাকাকালীন জেলের ভেতরে বসেই নিজের অপরাধের নেটওয়ার্ক চালাচ্ছিল সুজিত। সাহেবগঞ্জে বদলি জেলের ভিতর তার প্রভাব কমাতে ও অপরাধ চক্র ভাঙতে তাকে সাহেবগঞ্জ জেলে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সেখান থেকে ধানবাদ জেলে স্থানান্তরের সময় ঘটে এই এনকাউন্টারটি। ঘটনার তদন্তে পুলিশ। এই এনকাউন্টারের পর পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে ঝাড়খণ্ড পুলিশ। ঠিক কিভাবে বন্দি রাইফেল ছিনিয়ে নিতে সক্ষম হলো এবং সামগ্রিক ঘটনার নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। কুখ্যাত এই গ্যাংস্টারের মৃত্যুর ফলে ঝাড়খণ্ডের আন্ডারওয়ার্ল্ডে বড়সড় ধাক্কা লাগলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 3 আগস্ট উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 তারিখে কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার বিচ্ছিন্ন 2-1 জায়গায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। 3 আগস্ট মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 3 তারিখে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় 30 থেকে 40 কিলোমিটার ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 3 আগস্ট দক্ষিণবঙ্গের সবকটি জেলার অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে। 4 আগস্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার 1-2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। 4 তারিখে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 4 আগস্ট দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 4 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 3 ও 4 আগস্ট উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ধসনামা এবং তিস্তা, তোরসা, রায়ডাক ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধির প্রবল ঝুঁকি রয়েছে। সরকার জানিয়েছে, বর্তমানে রাজ্যের সব বিধানসভা এলাকাতেই অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য যাচাইয়ের কাজ চলছে। জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন সকলেই মিলেমিশে অন্নপূর্ণা ভাণ্ডারের তথ্য যাচাই বা কোনো ভুল তথ্য থাকলে তার সংশোধনও করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না? কি করবেন এখন? প্রথমে আপনাকে জানতে হবে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের যে আবেদন তার কি স্ট্যাটাস। তার জন্য প্রথমে socialsecurity.wb.government.in অফিস লগইন পোর্টালে গিয়ে যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করা হয়েছিল সেটা দিয়ে লগ ইন করতে হবে। সেখানে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন। সেখানে অনেক কিছুই লেখা থাকতে পারে, যেমন অ্যাপ্রুভ পেন্ডিং অ্যাট দ্য বিডিও অফিস, পেমেন্ট পেন্ডিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড বা রিজেক্টেড লেখা থাকতে পারে। সেখানে এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন? যা দেখাচ্ছে কি অর্থ? অ্যাপ্রুভ, আপনার আবেদন অনুমোদিত হয়েছে ও আপনি খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন। পেন্ডিং অ্যাট দ্য বিডিও অফিস, আপনার আবেদনের যাচাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। স্থানীয় প্রশাসনের কাছে আপনার আবেদন যাচাইয়ের কাজ চলছে, যাচাই হয়ে গেলেই টাকা পেয়ে যাবেন আপনি। পেমেন্ট পেন্ডিং, আপনার আবেদন বৈধ হলেও আপনার অর্থ এখনও সরকার মঞ্জুর করেনি। টাকা পেতে আপনাকে হয়তো আরও একটু অপেক্ষা করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড, আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের কিছু অসঙ্গতি রয়েছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার সিডিং সম্পূর্ণ হয়নি। আপনাকে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। রিজেক্টেড, কোনো কারণে যাদের আবেদন নামঞ্জুর হয়েছে তাদের এই স্ট্যাটাস দেখাবে। অন্নপূর্ণা যোজনার অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা সকলেই পশ্চিমবঙ্গ সরকারের ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টালে অর্থাৎ socialregistry.wb.government.in এ লগ ইন করে ফর্ম ফিল আপ করেছেন। এই ওয়েবসাইটে ঢুকলে দেখা যেত ফ্যামিলি ডেটা কালেকশন বলে একটা অপশন রয়েছে। সেখানে গিয়ে রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার অপশন ছিল, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই অপশন আর নেই। দীর্ঘদিন ধরে কোনো সরকারি জমি ব্যবহার করলেই তার উপর মালিকানা বা স্থায়ী অধিকার তৈরি হয় না। এই বার্তাই ফের স্পষ্ট করল কলকাতা হাইকোর্ট। হাওড়ার একটি ক্লাবের করা মামলায় আদালত জানিয়ে দিয়েছে, রেলের জমিতে বছরের পর বছর কার্যকলাপ চালানো হলেও তা বৈধ দখলের প্রমাণ হতে পারে না। ফলে উচ্ছেদ প্রক্রিয়া আটকে দেওয়ার আবেদন গ্রহণ করেনি আদালত। জমির মালিকানা নিয়ে রায় কলকাতা হাইকোর্টের। প্রসঙ্গত, হাওড়ার ছোট্ট দল নামে একটি ক্লাব দাবি করে যে তারা 60-এর দশক থেকেই সংশ্লিষ্ট জমিতে ক্লাব পরিচালিত হয়ে এসেছে। সেই দীর্ঘ সময়ের দখলদারির ভিত্তিতে তারা উচ্ছেদের বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছিল। ক্লাবের আরও অভিযোগ ছিল, জাতীয় পরিবেশ আদালত এনজিটি প্রত্যেক দখলদারকে
পৃথকভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার নির্দেশ দিলেও বাস্তবে সেই সুযোগ তারা পায়নি। তাদের দাবি নোটিশ ছাড়াই উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ সম্পূর্ণ ভিন্ন ছবি আদালতের সামনে তুলে ধরে। তাদের বক্তব্য, এনজিটির নির্দেশ কার্যকর করতে 2018 সালে নির্ধারিত নিয়ম মেনে নোটিশ জারি করা হয়েছিল। সংশ্লিষ্ট ক্লাব নোটিশ গ্রহণে অস্বীকার করলে প্রচলিত বিধি অনুসারে সেটি ক্লাবের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়। পরে নির্ধারিত শুনানিতে অন্য দখলদাররা উপস্থিত থাকলেও ক্লাবের কোনো প্রতিনিধি হাজির হননি। ঘটনাটি পুরুলিয়া শহরের 6 নম্বর ওয়ার্ডের আমডিহা জামাইপাড়ার। সেখানে ভাঙাচোরা জরাজীর্ণ টিনের চাল আর ট্রিপল দেওয়া ঘরে কোনো মতে দিন কাটান দুই ভাই দিলীপ রায় ও প্রদীপ রায়। 2 বছর আগে আবাস যোজনার একটি ঘর পেলেও আর্থিক টানাটানি তাদের নিত্যসঙ্গী। এক ভাই পেশায় টোটো চালক, অন্যজন ঠেলা চালিয়ে কোনো ক্রমে সংসার টানেন। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত পরিবারটির 8টি SPHH কার্ডে ঠিকঠাক মিলছিল সরকারি রেশন, কিন্তু হঠাৎই একটি মেসেজ এসে সব ওলটপালট করে দেয়। মেসেজে জানানো হয় তারা নাকি 4 চাকার দামি গাড়ির মালিক, আর সেই অকাট্য যুক্তিতে মুহূর্তে বাতিল করে দেওয়া হয় পরিবারের 5টি কার্ড। কান্নায় ভেঙে পড়ে 2 ভাই জানান তাদের বাড়িতে একটা ঠেলা আর একটা টোটো ছাড়া কোনো গাড়ি নেই, কিন্তু রেশন দোকান থেকে খাদ্য দপ্তর সব জায়গাতেই এক উত্তর, তাদের নামে 4 চাকার গাড়ি থাকায় এই কার্ড পাওয়ার যোগ্যতা তারা হারিয়েছেন। আমরা ঠেলা আর টোটো চালিয়ে খাই, আমাদের 4 চাকার গাড়ি এলো কোথা থেকে? প্রশ্ন 2 ভাইয়ের। ঘটনাটি জানতে পেরে তাদের পাশে দাঁড়ান পুরুলিয়া জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ। তিনি পরিবারটির সাথে দেখা করে জানান সম্ভবত ভুল তথ্যের কারণেই এমনটা ঘটেছে। স্থানীয় বিধায়কের সাথে কথা বলে কার্ডগুলো চালুর ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে পুরুলিয়া জেলা খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে যতদিন না এই সমস্যা মিটছে ততদিন রেশনের চাল গম বন্ধ থাকায় তীব্র দুশ্চিন্তার দিন কাটছে এই সহায় সম্বলহীন পরিবারের।